রুদ্ধশ্বাসে রাহা নাজেহাল দশা। সামনের মানুষটা থেকে আসা উষ্ণ নিঃশ্বাস তার বুকের খাঁচায় অস্তিত্ব আগুন ধরিয়ে দেয়। সেই সাথে খুব কাছ থেকে আসা চন্দনের সুবাসটা কেমন আরো ব্যাকুল করে দেয় ওর চঞ্চল হৃদয়। অনুভব করে দেওয়ালে চেপে ধরা হাতটা আরো শক্ত হয়ে গিয়েছে। পালিয়ে বেড়াচ্ছিস? বিহান ভাইয়ের দাঁত পিষা সুচালো স্বর শুনে দেহটা রাহার কেঁপে ওঠে। ওর বুক থরথর করে কাঁপছে, মাথা তোলার সাহসও পাচ্ছে না দেহের। মুখে খুব সন্নিকট। বিহান ভাই লম্বাদেহী লোকটা কিছুটা মাথা নুয়ে রেখেছে রাহার প্রাণে। তাতেই উনার নাক সুই সুই করছে ওর কপাল। উনার উষ্ণ নিঃশ্বাস ও চোখে মুখে আছড়ে পড়েছে, যা তাকে একেবারে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য যথেষ্ট। ফিস ফিস করে বলল, বিহান কত দূর পালাবি? প্রসঙ্গ যখন আসে বিহান আরবিদ খানের, তবে তুই রাহা দুনিয়ার আধার। সমস্ত পথ বা ক্রুদ্ধ। রাহার বুকে কালো বৈশাখী ঝড় শুরু হয়েছে। বিহান ভাই এর কথায় উনার নিঃশ্বাস আর সংস্পর্শ এই মুহূর্তে তাকে প্রলয়ঙ্করী ঝড়ে কবলে নিয়ে ফেলেছে। কম্পিত নিঃশ্বাস চোখে পাপড়ি ঝাপটাতে ঝাপটাতে রাহা এবার বিহান ভাইয়ের দিকে তাকালো। ওনার চোখে মুখে অদ্ভুত এক মাদকতা দেখা যাচ্ছে। রাহা আস্তে আস্তে এই মাদকতা তলিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ও হারিয়ে ফেলেছে নিজেকে। ও কেমন ঘোরের মাঝেই হঠাৎ বলে উঠল, আমি কেন সবসময় আপনাতেই আটকে যাই? এক মুহূর্তের জন্যই বিহান থমকালো, কিন্তু নিজের অভিব্যক্তি একটুও পরিবর্তন করলো না। বরং শান্ত স্বরে দেওয়ালে ঠেসে রাখা রাহার হাতটা আলতো করে ধরে জবাব দিল, কারণ আমি ছাড়া তোর সকল পথ বন্ধ, আর তুই বাধ্য। অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো রাহা, কেন বাধ্য? বেশ কিছুক্ষণ বিহান চুপ করে রইল। তার থেকে কেবল জবাব আসলো না। রাহা তবুও উত্তরের আশায় নিচল ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল। এবার বিহান ধীরে হাতে নিজের তর্জনীয় আঙুলটা ঠেলিয়ে ধরল রাহার থুতনিতে। নরম আলতো করে কোমল স্বরে বলল, এরপর কেন, কখন, কিভাবে, কি হয়েছে কোনো প্রশ্ন হবে না। বিহান আরভিদ খানের কোনো বিষয়ে এত প্রশ্নগ্রাহ্য নয়। রাহা মেঘাচ্ছন্ন নয়তো তাকিয়ে রইল বিহান ভয়ের দিকে। উনার মুখবরণ বড্ড শান্ত, কেবল চোখ দুটি ঘুরছে রাহার পুরো মুখে। এবার বিহানের হাত রাহার চিবুক ছেড়ে ওর গাল চেপে ধরল। তুলতুলে গালে শক্ত আঙুল গুলি আঁকড়ে ধরে গম্ভীর গলায় বলল, এত অবাধ্য হয়েছিস কেন পাখি? বড্ড বেশি কথা বাহিরে যাচ্ছিস। একবারও মনে হয় না এটা তোর ডানাকাটা লোক রয়েছে সেই চিন্তা আছে? রাহার ভ্রু উঁচিয়ে গেল। ও কেমন জিজ্ঞাসার ভঙ্গিমায় তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। ওর গালে আঙুল ডবিয়ে দিয়ে হিস হিস করে পড়ল বিহান, না করেছিলাম না? ওই হাঁদারামটার থেকে দূরে থাকবি। তোর বালের জান ভাইয়ের সাথে এত কি ওর হাবলার থেকে দূরে থাকবি। আপনারা তো দরদের মানুষ আছে বিহান ভাই। কামিনী আপু, এখন আবার জুহি আপুও যেন আপনার প্রতি দেওয়ানা। সারাক্ষণ ঘুর ঘুর করে। খাবার টেবিলেও তো কেমন ঘষাঘষি করেছিল। আমি তো কিছুই বলি না। রাহা আচমকায় প্রশ্নে কিঞ্চিত কপাল কুঁচকে যায় বিহান। গালে ডেবে থাকা আঙুল গুলিকে আর একটু চাপা দিয়ে রাহার মুখটা কিঞ্চিত উপরে তোলে। চিবানো সুরে এবার বলল বিহান, তুই বলিস না তোর গায়ে লাগে না, তাই বলে আমি বলবো না বা আমার গায়ে ফোস্কা পড়বে না এটা কল্পনাও করিস না। ওই হাবলাটাকে তোর পাশে দেখলেও আমার লাগে। চামড়া ঝলসে যায়। কেন লাগবে আপনার বিহান ভাই? ফোস্কা পড়বেই কেন? বিহান এবার ওর গাল থেকে হাত ছেড়ে দিল। দেওয়ালে চেপে ধরা হাতটাও আলগোছে ছেড়ে দিয়ে এবার আঁকড়ে ধরল।
ওর দুই বাহু পিষে সুরে বলল, কারণ তুই আমার, আমার পরিবার। রাহা নড়ল না একটু, কিন্তু বিস্ময়কর কণ্ঠে শুধু প্রশ্ন করেছিল, শুধুই পরিবার আর কিছুই না বিহান ভাই? রাহা হঠাৎ প্রশ্ন বিহান একটুখানি চমকালো, তবে ওর চেহারায় বিশেষ প্রতিক্রিয়া না দেখালেও রাহা বাহুতে ধরা হাত ঢিলে হয়ে গেল। তা খেয়াল করে রাহা প্রশ্ন করে ফের, কি হলো বিহান ভাই, বলুন। বিহান একটা ঢোক গিলল, নরম স্বরে বলল, কি হোস সেটা জানানো এতটা প্রয়োজনীয়তা আমি অনুভব করছি না। শুধু এইটুকুই মনে রাখিস, আমার পরিবার মানে হলো আমার জগৎ। তার দিকে কেউ হাত বাড়াতে এলে আমি ওই হাত সহ হাতের মালিক কে ছিন্ন ভিন্ন করে দিতে দুবার ভাববো না। রাহার কিছু বুঝে ওঠার আগেই বিহান ভাইয়ের হাত দুটো চলে গেল ওর গালে। বলা নেই কওয়া নেই, আচমকায় রাহার পুরো গালে চুমো এঁকে দিতে লাগলো একের পর এক। রাহা স্তম্ভিত, স্বস্তিতে ওর দম বন্ধ হয়ে গেল, কোনো প্রতিকার করতে পারল না ও। এবার আগে চুমু ঝড় তুলে দিয়ে বিহান ভাই আচমকায় গালে মৃদু হালকা এক কামড় বসিয়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে, মেয়েটা নির্বাক নিস্তেজের মতো হাত দুটি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, আঁকড়ে ধরেছে নিজের কামিজ, অনবরত শ্বাস টানছে। বিহানের হাত এখনো রাহার গালে, ওর মুখ দিয়ে শ্বাস টেনে হিস হিস করে বলল, পরের বার কারো ছোঁয়া থেকে নিজেকে সেফ রাখবি, নয়তো তোর শরীরের পদরে পদরে পদে পদে আগুন জ্বালাবো আমি। একটু দমলো বিহান, নরম সুরে বলল, তোর গাল আর আমার ঠোঁট, এভরিথিং তো এ টু জেড কেবল আমার। বিহান আরভিদ খানের গট ইট ইডিয়েট উত্তর দেওয়ার অবস্থাতে নেই রাহা। ওর বুকে তো অশান্তির ঝড় বইছে, শরীরে নিস্তেজ লাগছে, কিন্তু টের পেল এবার এক হাতের আঙুল গলে চেপে ধরে বিহান ওর কপালে গভীর গাঢ় এক চুমু খেলো, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, ইউ আর মাইন, ডেসপারেটলি মাইন স্টুপিড। বিহান আর দাঁড়ালো না, দমকা হাওয়ায় ভাসতে থাকা নিস্তেজ রাহাকে ফেলে গটগট করে চলে গেল। মিলিয়ে গেল চোখের সামনে থেকে, মাঝরাতে চলেছে। বিয়ে বাড়িতে অনেক মানুষ হওয়ায় রাহাদের সব মেয়ে কাজিন এক রুমে ঘুমিয়েছে। বিছানার ফ্লোরে মিলিয়ে ঝিলিয়ে লম্বা বিছানায় আড়াআড়ি ভাবে শুয়ে আছে। রাহা এক পাশে শুয়ে আছে, ওর চোখে ঘুম নেই। ওর মাথার পাশে ঘুমের কাদা হয়ে আছে ওর লোমশ শরীরের বাচ্চাটা, ডোরা। বাচ্চা সোনাটাকে ছাড়া ঘুমাতেই পারে না। ঘরে সবাই ঘুমিয়ে গিয়েছে, শুধু রাহা সজাগ। ও কাত হয়ে শুয়ে ভাবছে, অনেক কিছু কল্পনাও করছে। বিহান ভাই ছোটবেলা থেকেই দেখে আসতেছে মানুষটা কি করে তাকে আগলে রাখছে, যত্ন করে রাখছে। মানুষটা তার প্রয়োজন, শখ, আহ্লাদ সব যেমন জানে তেমন পূর্ণও করে। যার হাত ধরে সে হাঁটতে শিখেছে, যার কাঁধে পুরো খান বাড়ি ঘুরেছে, প্রজাপতির মতো সেই ভরসা কাঁধে হাত মেলে ওড়েছে ও। যে মানুষটা তার না বলা কথাও বুঝে ফেলে। বাড়ি আসলে যে মানুষটা তার পছন্দের একটা খাবারও আনতে ভুল করে না, তার একটু কষ্টে একটু ব্যথায় অস্থির হয়ে উন্মাদের মতো করে। মাঝে মধ্যে উনার অধিকার খাটানো, উনার কেমন নরম সুরে বলা আদুরে ডাক, অদ্ভুত নজরে তাকানো, যেন তাকে নিয়েই যাবে গভীর কোনো ঘোর বা ভ্রম। সব সবকিছু নিয়েই ভাবছে রাহা। বড়মার মুখে শুনে কথা, একবার রাহা পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, হাঁটু ছিলে রক্ত বের হয়েছিল। বিহান ভাই তখন 13 বছর বয়সী একটা কিশোর হয়েও কেঁদেছিল ওর রক্তমাখা হাঁটু দেখে। আম কাটতে গিয়ে 14 বছরের রাহার হাত কেটে ফেলেছিল বলে বিহান ভাইয়ের সে কি রাগ, কি তোলপাড়! কেন বাড়িতে একটা লোক ছিল ওর আমটা কেটে দেওয়ার জন্য, ওকে কেন আম কেটে
খেতে হয়েছে, সেই নিয়ে কি রাগ ছাড়ানো সবার উপর। অথচ সে স্বেচ্ছায় কাঁচা আম কাটতে গিয়েছিল। দাদির মুখে শুনতে পেরেছিল সেই দিন ওর 2 বছর বয়সের সময় একবার রাহা আরো আম খাবে বলে কান্নাকাটি করেছিল। বারবার বলেছিল, আম আম তাবো। আধো আধো কণ্ঠে বিহান ভাইকে দেখে বারবার বলেছিল, বিহা বি ভা আম তাবো, আম তাবো। সেই শুনে বিহান হলো অস্থির। বাড়িতে বাপ চাচা কেউ নেই, তখনও গাড়ি চালানো শেখেনি ও। সবে সাইকেল কিনা হয়েছিল ওর। সেই সাইকেল চালিয়ে 4 কিলোমিটার দূরে বাজার থেকে আম কিনে এনে নিজের হাতে খাইয়েছিল রাহাকে। সেই কথা মনে হতেই রাহার মুচকি হেসে উঠল। একটা কোলবালিশ ওর বুকের কাছে, সেটাই চেপে ধরল ও। আজকাল বিহান ভাইয়ের প্রতি তার অনুভূতি কেমন পাল্টাচ্ছে। শুরুটা কবে থেকে হয়েছে তা জানা নেই, তবে ওর হৃদয় নাড়িয়ে দিয়েছিল সেই রাতের বাইপাস রাস্তার ঘটনা। বিহান ভাইয়ের আদো মাখা স্বর ডাক, ওনার অস্তিত্বটা উন্মাদনা তাকে থমকে দিয়েছিল। অদ্ভুত অনুভূতি জন্ম দিয়েছিল ওর মনের গহীনে। বিহান ভাইয়ের প্রতি আলাদা অজানা এক অনুভূতি অনুভব করতে শুরু করেছিল ও। আলাদা এক টান, এক দৃশ্য মায়া, যার জন্য বিহান ভাইকে আর কারো পাশে সহ্য করতে পারছে না। মনে হিংসে আগুন জ্বলতে থাকে ওর। বুকের কাছে থাকা কোল বালিশটা আঁকড়ে ধরে বলতে লাগলো ও, আপনি কেবল আমার বিহান ভাই, আপনার পাশে কাউকে সহ্য করব না আমি, কখনোই না। প্রয়োজন নিয়ে নয়, তাকে শেষ করে দেব যে আপনার পাশে আসতে চাইবে। আজ হোক বা কাল, আপনি শুধু আর কেবল মাত্র এই তুনার খান রাহার হবে। ফজরের আজানের পর থেকে বাহিরে রান্নাঘরের মাটির চুলায় আগুন ধরানো হয়েছে। যার যার সকাল সকাল উঠেছে তাদের চা আর বিস্কুট দেওয়া হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে নাস্তার প্রস্তুতি। বিয়ে বারাতি এত এত লোক, অথচ পাপিয়া সুলতানা নিজেদের খেতে মোড়ানো আতপ চালের রুটি আর গোস্তের তরকারি ব্যবস্থা করেছে। সকাল 8টাও বাজেনি এখনো। 3জন চালের রুটি বানিয়ে দিচ্ছে আর জাহানারা বেগম এবং পাপিয়া সুলতানা মিলে মাটির চুলায় রুটি সেঁকছিলেন। ননদ, ভাই বউ, এই সম্পর্কটা নিয়ে কত মানুষের কত বাজে মতামত, তিক্ত অভিজ্ঞতা। অথচ জাহানারা বেগম আর পাপিয়া সুলতানার সম্পর্কে একদম বান্ধবীর মতো। জাহানারা বেগমের বিয়ের 2 কি 2.5 বছর আগে পাপিয়া বেগম বিয়ে হয়ে এসেছিল জহিরুল মির্জার বাড়ি। উনাদের মা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছিল। সংসারে হাল ধরেছিল জহিরুল মির্জা। জাহানারা বেগম কলেজ শেষ করে এসে রান্না করত। কখনো দেখা যেত বড় ভাইয়ের রান্না করে রেখেছে। পাপিয়া সুলতানা আসার পর জাহানারা বেগমের যেন নীরব বাড়িতে সঙ্গী হলো। ভাবি এসেছে বলে তিনি হাতের কাজ একদমই গুছিয়ে রাখলেন না, বরং গল্প করতে করতে ভাবির হাতে কাজে সাহায্য করতেন। কখনো ভাবির ঘুম থেকে ওঠার আগে নাস্তা রেডি করে ফেলতেন জাহানারা বেগম। ভাবির অসুস্থতা, রান্নাবান্না, ঘরের কাজ তিনি করতেন। বোনের চেয়েও কম চোখে দেখতেন না জাহানারা বেগম। ওনার এই স্বভাব, এত যত্ন দেখে পরের বাড়ি থেকে আসা পাপিয়া সুলতানাও সংসারের সবগুলো মানুষকে আপন করে নিতে পেরেছেন দ্রুত করে। একবার জাহানারা বেগম জ্বর হয়েছিল, তাই দেখে পাপিয়া সুলতানা সে কি অস্থির। পুরো রাত বসে ননদের সেবা করেছেন। জ্বর কমে গেলে ভোরের দিকে স্বামীর ঘুমানোর কথা বলেও তিনি ননদের কাছে থেকে সরেননি। সম্পর্কটা তো আর একদিন থেকে হয় না, সম্পর্কটা আত্মার টান। তাই একদিনের আত্মার টান তো আর অপর আত্মাকে ছুঁতে পারবে না।
যখন টানটা দুই দিক থেকে আসে তখন খুব তাড়াতাড়ি সম্পর্কটা মজবুত হয়ে যায়। আর আত্মার টান যদি কেবল একদিকেই হয় তখন দেখা যায় সেই টান অপর আত্মাকে ছুঁতে ছুঁতে যে সময়টুকু লাগে ততটুকু সময়টা সম্পূর্ণ আত্মার আগ্রহ শক্তি সবে ফুরিয়ে যায়। ফলে টান আর সম্পর্কটাও তৈরি হতে পারে না। তবে যদি টান দুই আত্মার হয় তখন একটা আরেকটাকে দ্রুত সম্পর্ক করতে পারে এবং সম্পর্কটাও মজবুত হয়ে যায়। সাংসারিক জীবন টানটা শুরু করতে হয় স্বামীর বাড়ির লোকেদের। মা বাবা ভাই বোন বছরের পর বছর বেড়ে ওঠা জন্মস্থান সব ফেলে আসা মেয়েদের মন এমনিতেই কষ্টে জর্জরিত থাকে। নতুন সংসারে আসলে মেয়েদের হৃদয়ের সর্বদা একটা ভয় সংকোচ বোধ করে কাজ করে। সেটা যদি স্বামীর বাড়ির লোক সাহস দিয়ে কাটিয়ে দেয়, টানের সম্পর্ক হাতটা বাড়িয়ে দেয়, তখন মেয়েটাও সেই টানের আবদ্ধ হয়ে যায়। সংসারে সবাইকে আপন করে নিতে পারে। পাপিয়া সুলতানা আর জাহানারা বেগম আত্মার টানটাও ছিল দুই দিক থেকে। তাই ওদের সম্পর্কটাও তথাকথিত ননদ ভাই বউয়ের মতো তিক্ত নয়, বরং কোমল আত্মার টান। তাওয়ার রুটির শোকাতে শোকাতে দুই ননদ ভাই বউ আলাপ করেছেন, ভাবি তুমি কি এখনো পুকুর পাড়ে ভালো লাগে? তবে যখন তোমার সাথে ফোনে কথা বলি তখন হাঁটতে হাঁটতে ওখানে যাই। আজ বিকেলে কিন্তু আমরা পুকুর পাড়ে আড্ডা দিতে যাব। নরদির আমার পাগল হয়েছে। তোমার শ্বশুর বাড়ির লোক এসেছে, এখন আড্ডা দিয়ে কি করে বলো? ওদের আপ্যায়নের একটা বিষয় আছে না, সেই নিয়ে তুমি চিন্তা করো না। আমার জায়েরা অনেক ভালো, ঠিক তোমার মতোই। 1 ঘন্টা আড্ডা দিয়ে এসেও বিকেলের নাস্তা রেডি করে ফেলতে পারবো সবাই মিলে। পাপিয়া সুলতানা হাসলেন। নরদিনী, তুমি গোস্তের তরকারিটা একটু দেখো তো, ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখো। জাহানারা বেগম গোস্তের তরকারি নাচাতে নাচাতে নাড়াতে নাড়াতে বললেন, ভাবি, আমার বড় জায়ের ছেলে বোধহয় এই নাস্তা নাও খেতে পারে। ও আবার অনেক কিছুই বাছাবাছি করে, খুব নিয়মের মধ্যেই থাকে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করবে সেটা বলো আমাকে। আর যেটা না খায় সেটাও আমাকে আগে জানিয়ে দিও। আর কাউকে নিয়ে চিন্তা নেই ভাবি, চিন্তা হলো আমাদের বিহান বাপ আর আমার আহ্লাদি রাহাকে নিয়ে। সবটা ক্ষণ জ্বালিয়ে মারে আমায়। খবরদার আমার অমন লক্ষ্মী মেয়ে নিয়ে কিছু বলবেন না। লক্ষ্মীর ছিটে ফোঁটাও পাবে না ওর মাঝে। লম্বাতেই বড় হচ্ছে, বুদ্ধি বলতে কিছুই নেই। হাসলে পাপিয়া বেগম সুলতানা তাওয়ার থেকে রুটি নামাতে নামাতে বললেন ননদিনী রাহাকে, তোমার সাথে আমার কথা আছে। জাহানারা বেগম নতুন একটা রুটি তাওয়া দিতে দিতে জবাব দিলেন, কি কথা ভাবি? তিনি ভাবলেন সাধারণ কোনো কথা হয়তো, তাই ততটা গুরুত্ব দিলেন না। অথচ পাপিয়া সুলতানা ঠোঁট টিপে হাসলেন, কোমল স্বরে বললেন, পরে এক সময় নীরবে বলবো। ভাবির কথা এবার জাহানারা বেগম ফিরে তাকালেন, কপাল কুঁচকে গেল ওনার। কি এমন কথা নীরবে বলতে হবে? সকাল 9টার দিকে রাহা ঘুম ভেঙেছে। ওদের কাজিন গুলো একটু আগেই ঘুম থেকে উঠেছে, সবাই খেতে বসেছে। রাহাও জোর দিল, দেখতে পেল জুহি আপু খাওয়ার ফাঁকে ইতিউতি করছে। লুচুনিটা নিশ্চয় বিহান ভাইকে খুঁজছে ভেবেই নাক মুখ চোকা করে মুখ ভ্যাংসালো। এদিকে জিহান ভাই পড়েছে ফ্যাসাদে। এলি বোধহয় তাকে টেবিলের নিচ থেকে গুতাগুতি করছে। বেচারা নিষ্পাপ ছেলেটার খাবার ফাঁকে ফাঁকে অসহায় মুখ করে তুলছে। গরু গোস্তের সাথে চালের রুটি বানানো হয়েছে, আবার হাঁসেরও গোস্ত রান্না করা হয়েছে। যারা গরু খাবে না
তারা হাঁসের তরকারি দিয়ে খাবে। রাহা দুটো রুটি গরু গোস্ত দিয়ে খেয়েছে। এবার একটা হাঁসের গোস্ততে সাথে নিয়েছে। বাটিতে হাঁসের গোস্ত শেষ। সেই নিয়ে মামুনিকে চিৎকার করে ডাকছে রাহা। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? একটা টি শার্ট আর হাফ হোয়াইট আর কার্গেট প্যান্ট পরে নিচে নামতে দেখা গেল বিহান ভাইকে। রাহা বিমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই দিকে। জবাব দিল জিদান, দেখো না ভাইয়া, নাকি খাবে হাঁসের গোস্ত? ও কি হাঁসের হাড় চিবানো দাঁত উঠেছে? দুধ দাঁতেই তো মনে হয় ভাঙ্গানিক। নাক ফুঁসিয়ে বলল রাহা। জিদান ভাই, বেশি হচ্ছে কিন্তু আমি হাঁস খাই। পছন্দ আমার। হাড্ডি চিবিয়ে গুঁড়ো করে দেব, পরে তুমি দাঁত মেজো। তুই না এখনো প্রতিদিন হরলিক্স খাস, তোর হাঁসের হাড্ডি চিবাবি কি করে? বিহান ভাইয়ের কথায় রাহার গাল ফুলিয়ে গেল। এতগুলি লোকের সামনে বিহান ভাই এটা বলতে পারলো। সবাই কি করে হাসছে। ওদের হাসি মুখ ভোঁতা করে দেখেছিল রাহা। ওর ভোঁতা ফুলকো গাল আর নাকের পাঠা ফুলিয়ে রাখা ভাব দেখে বিহান হাসি পেল। মেয়েটার রাগ দেখলে বড্ড বেশি আদুরে লাগে। গাল আর নাকটা কেমন লাল হয়ে যায়। ইচ্ছে করে দৌড় গিয়ে চটাস করে একটা কামড় বসিয়ে আসতে। ততক্ষণে ওর নজর যায় রাহার ফুলে গালে হালকা লালটে আভা। কাল রাতে যে কামড় বসিয়েছিল তারই দাগ বেশ হয়েছে। ওর জিনিস অন্য কেউ ধরবে কেন? ওই মেয়েটা আর আগোরা পুরোটাই তো কেবল ওর। ও খুব ব্যক্তিগত। রাহার নাক ফুলার ভান দেখে বিহান বেশ মজা পেল। নিজের হাসিটা লুকিয়ে বলল ফিসফিস করে, কি আহ্লাদি, হরলিক্স খেয়ে ও কি ওজন বেড়েছে, হাড্ডি চিবিয়ে খাওয়ার শক্তি হয়েছে। বিহান ভাই এক এক গালে বাঁকা হাসতে দেখে গেল। শুধু হাঁসের হাড্ডি নয়, আপনার হাড্ডি চিবিয়ে খাওয়ারও শক্তি আছে রাহার। কথাটা বলতে মন চাইলেও মুখে আসলো না, বরং নাক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, ধ্যাত, ভালো লাগে না। সবাই আমাকে খেপায় শুধু। মামুনিকে সেই কখন থেকে ডাকছি হাঁসের হাড্ডি খেয়ে আমি দেখিয়ে দেব যে এখন আমার মানুষের হাড্ডিও খাওয়ার শক্তি আছে। শেষের কথাটা বিহান ভাইয়ের দিকে চেয়ে বলতে বলতেই তরকারির বাটি নিয়ে ছুটল রান্নাঘরের দিকে। ওর যাওয়ার প্রাণে বিহান তাকিয়ে একগাল নির্ঘুট হাসল। ওই আহ্লাদে খনি লিসেন। থমকে দাঁড়ালো রাহা। বাকিরাও কেমন স্তব্ধ হয়ে গেল। জুহির কপালে বিস্তর ভাঁজ পড়ল। সেসবের পরোয়া না করে বিহান রাহার দিকে তাকিয়ে বলল। কপাল কুঁচকে থাকা রাহাও জমে গেল। এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করলো, আমাকে বলেছেন? বিহান অনায়াসে নির্দ্বিধায় জবাব দিল সরল কণ্ঠে, এই দুনিয়ায় জুড়ে একটা মাত্রই আহ্লাদে খনি আছে, তাও সেটা খান বাড়িতেই। সো তোকেই বলছি, খান বাড়ির আহ্লাদের খনি তুলনা খান রাহা। আস আশপাশটা কেমন অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল। কেমন রুশমি আর জিদান মিটমিট করে হাসছে। সবাই বিস্ময়ে তাকিয়ে আছে ওর দিকেই। রাহা বাটি হাতে নিয়েই বোধহয় গরুর গোস্তের তরকারির মতো জমেছে। বিহান বেশ ঠান্ডা স্বরে বলল, ব্রেকফাস্ট নিয়ে আসিস গরম গরম। ইউক বিক নাও গো। রাহা স্থির হয়ে দাঁড়িয়েই রইল, অথচ চিলতে হাসি খেয়ে গেল ওর আননেন। সেটা কিসের তার জানা নেই। জোয়ারের খুঁজেও পেল না অন্তরের ভেতর। ততক্ষণে জায়ানও চলে এসেছে। ঢঙ্গির রাহা, মাকে বলিস আমাকেও নাস্তা দিতে। রাহার পাশের চেয়ারটা খালি। জায়ান বসার জন্য সেটার দিকে এগিয়ে গেল, অথচ ও বসার আগেই চেয়ারটা টেনে বসে গেল বিহান। মাথা উঁচু করে তাকালো জায়ানের দিকে। বেচারা সত্যি অবুঝ হাবলার মতো তাকিয়ে আছে বিহানের দিকে। ও হতভম্ব মুখে দেখে বিহানের সত্যি হাসি পেল। নিজের হাসি আড়াল করে প্রশ্ন করল ও, এনিথিং রং জায়ান?
বিহানের গলার ভূমিটা এমন ছিল যে কাটা গায়ে নুনে ছিটা মতো। একে তো ওর চেয়ারটা কেড়ে নিয়ে বসে পড়লো, আবার বিদ্রূপের হাসি হেসে জিজ্ঞেসও করেছে কোনো সমস্যা কি না। জায়ান দাঁতে দাঁত চেপে সেটা সয়ে নিল, নিজেকে স্বাভাবিক রাখতেই চাইলো। রাহা খালি চেয়ারটা পাশে বসতে চাইলেও সেখানে বাদ ছেড়ে বসলো বিহান। তুমি হয়তো দেখতে পাচ্ছ না জায়ান, এটা আমাদের আহ্লাদি রাহার জায়গা। দেখতে পাচ্ছ না প্লেট রেখে গিয়েছে, এসে যদি দেখে ওর চেয়ারে তুমি বসেছো, চিল্লিয়ে বাড়ি মাথা তুলে ফেলবে। বড্ড বাচ্চামো কিনা। ঠোঁট টিপে হাসলো ভাই। এর হাসি দেখে জিদানের সেই ভালো লাগছে। ভালো, এর এমন রূপ যেন নতুন। তার সাথে তাল দিল ওর নিজেও। ভাইয়া ঠিক বলেছে জায়ান, আমাদের রাহার এর বাচ্চামি করে এখনো ভাইয়ার কাছেই ললিপপের জন্য বায়না ধরে কান্না করে। যদি এসে দেখে ভাইয়ার পাশে বসতে পারেনি, তাহলে মেয়েটা এই মেঝেতে গড়াগড়ি করে কাঁদবে। বিয়েতে বইয়ের কান্নাটাও নিজে কেঁদে ফেলবে এখন। ভাইয়ের মশলা মেশানো কথাতেও হাসি পেল বিহানের। নিজের জায়গায় বসে ঠোঁট টিপে হাসলো। জায়ান সবটা খেয়াল করে জিদানের দিকে মেকি হেসে গিয়ে বসলো ওর পাশেই। আর চোখে সেটা একবার খেয়াল করে মনে মনে বলতে থাকে বিহান, আমার আদরের সংস্পর্শ আসা কোনো পরপুরুষের ছায়াকেও আমি সহ্য করব না। ওর পাশে বসা তো দূর কথা, ওর দিকে হাত বাড়াতে আসা মানুষটা হাত নয়, ওই মানুষটাকে নিঃশ্বাসে করে দিতে আমি ক্যাপ্টেন বিহান হারবিট দ্বিতীয়বার চিন্তা করব না। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান হারবিট চলবে।